কিছু সম্পর্ক, কিছু পিছু টান, তার মাঝে পিছু হাটে অভিমান। কিছু সম্পর্ক, কিছু পিছু টান, তার মাঝে পিছু হাটে অভিমান। মন বেঁধে ফেলেনি চোখে তেরে ফ্রেমে, মন খোঁজে ভালোবাসা, মন থাকে প্রেমে। মন বেঁধে ফেলে নীল চোখেদের ফ্রেমে, মন খোঁজে ভালোবাসা, মন থাকে প্রেমে। সুখ আর দুঃখ হয় একাকার, জীবন সংসার। ও আমার সাথে এমন একটা কাজ করলো, ও যে আমার সাথে এরকম করলো তা তো কেউ জানে না, শুধু শান্তা আর সোহেল। তাহলে আমি এত কষ্ট পাচ্ছি কেন? এটা তো আর লোক জানাজানি হয়নি, আমি তো বিষয়টাকে ভুলে গেলেই পারি। তোমাকে দেখার পর, তোমার সাথে মেশার পর থেকে আমার আমার যে কি হয়েছে, আমি মাঝে মধ্যে এমন সব কাজ করে বসি যে কাজগুলি আমি কখনো, মানে আমার সাথে, আমার আদর্শের সাথে কোনোটাই সাপোর্ট করে না। আমি তোমার কাছে ক্ষমা চাইবো না, তুমি আমাকে শাস্তি দাও। আপনি কি মিস্টার খানের স্ত্রী? হ্যাঁ হ্যাঁ, দেখুন, উনি তো অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা বেশ খারাপ। আরে স্যারের সাথে 20টা বছর এই বাড়িতে আমি ছিলাম। স্যারের জীবনের সুখ দুঃখ সব আমি নিজে দেখছি, আর সেই মানুষটা নাই। এই ভালো মানুষটা দুনিয়া থেকে চলে গেল। ভালো মানুষ দুনিয়াতে বেশি দিন বাঁচে না, আর যার বাপ নাই সে বোঝে বাপ হারানোর কি জ্বালা। আমিও বুঝছিলাম যখন আমার বাপটা ঠাস করে মরে গেছিল। স্যার আর কোনোদিন আর কইও না, সিরাজ ভাই কেমন আছো? টাকা পয়সা লাগবো কিনা, লাগলে চাইও। তুমি আমার বাড়িতে কাম করবা, তোমার ভাই বলে না খাইয়ে থাকবো, এটা তো হইতে পারে না। আমারে আল্লাহ অনেক কিছু দিছে, এই গাড়ি বাড়ি সব কিছু না, মানুষের ভালোবাসাটাই আসল। পুরো বাড়িটা কেমন খা খা করতেছে। খালুজান কয়টা দিনের জন্য বাড়িতে ছিল না, তাই বাড়িটা কেমন খালি খালি লাগতো। কে বুঝছিল এই সময় তার শেষ অভিমুখ। স্যারের লাশটা গ্রামের বাড়িতে দাফন করার জন্য নিয়ে গেল। গ্রামের বাড়িতে কেটা কয়দিন যায় কো? সবাই তো থাকে শহরে। যদি কোনো দাঁড়ের কাছে যদি কবরটা দিত, তাহলে নয় আমি মাঝে মধ্যে গিয়ে কবরটা পরিষ্কার করতাম, স্যারের জন্য দোয়া করতাম, তাও হইল না। খালুজানের নাকি ইচ্ছে ছিল তার গ্রামের বাড়িতেই কবর হোক। বাড়ির মানুষ কি করব? আমার মনে হয় আম্মা ইচ্ছা করলে ঢাকায় কবর দিতে পারতো। আমি স্যারের লাশের সাথে একটু যাইতে পারলাম না, স্যারের খবরে এক মুঠ মাটি দিতে পারলাম না। এটা আমার বড় কষ্ট রে বাজেবা, এটা আমার বড় কষ্ট। আপনার নিয়ে যাওয়া উচিত ছিল। খালুজানের সবচেয়ে কাছের মানুষ আছিলেন আপনি। তো আমার একটাই সান্ত্বনা,
যে ছোট বাবাজি সিঙ্গাপুরিতে আইয়া স্যারের লাশটা দেখতে পারছে। বেচারা যা কানছে, ছোট ফুলা তো। তোরা একটু স্যারের জন্য দোয়া দরুদ পর, আমি আসতেছি। কিরে, ওখানে কি করছিস? আরে আমার প্রেমের বৃহস্পতি এখন তুঙ্গে, আর এই সময়টাতে ওর বাবা মারা গেল। এখন তো ওর জীবনে খালি দুঃখ আর দুঃখ। ওর সাথে যে দুই একটা কথা বলবো তারও তো উপায় নেই। তুই ওকে সান্ত্বনা দিয়েছিলি তো? তা তো দিয়েছিলাম, কিন্তু এখন যে আমার প্রেমের দুঃসময়, আমাকে কি সান্ত্বনাটা দিবে? রোড অ্যাক্সিডেন্ট যেভাবে বেড়েছে, কারো লাইফে নিশ্চয়তা নেই। মোহিনীর শ্বশুরটা যেভাবে মারা গেল, এটা চিন্তাই করা যায় না। আপুর শ্বশুর যেভাবে মারা গেলেন, খুবই আনএক্সপেক্টেড মা। স্বাভাবিক মৃত্যু হলে হয়তো উনি আরো 10-15 বছর বেঁচে থাকতেন। মোহিনীর এখন আলাদা হয়ে যাওয়া উচিত। আপুর শাশুড়ি থাকবে কার কাছে? রোদনের কাছে থাকবে। আর ওর শয়তান বোনটা, ওটাকে কিন্তু আমি আপুর বাসায় থাকতে দেব না। মা মেয়ে দুজনেই রোদনের কাছে থাকবে। দুলাভাই তো এটা জীবনেও মেনে নেবে না। উনি যে কি টাইপের একটা বাজে লোক, দেখলেই গাটা চলে। উনি কোনোদিনই এটা মেনে নেবে না যে তার মা আর বোন অন্য কোথাও থাকবে। সে তো তার মা আর বোন ছাড়া কিছুই বোঝে না। শোন, পুরুষ মানুষ কিছুই বোঝে না, তাদেরকে বোঝাতে হয়। আমি মোহিনীকে বলবো, যতদিন পর্যন্ত মোহন আলাদা বাসা না নেবে, তুই ওই বাসায় যাবি না। গুড আইডিয়া মা, এটা করা যায়। খুব একটা ভালো কথা বলেছো। দেখ, আমি যতই নারীবাদী হই না কেন, ঘর সংসারের কোনো কাজে পুরুষ মানুষের অংশগ্রহণ আমি মোটেই সাপোর্ট করি না। পুরুষ মানুষ যদি একবার নারীদের ছাড়া চলতে শিখে যায়, যদি রান্না খাওয়া দাওয়া করতে শিখে ফেলে, তাহলে ওরা নারীদের আর ধার ধারবে না। আমাদের সমাজ ব্যবস্থায় পুরুষরা স্ত্রীদের ছাড়া এক মুহূর্ত চলতে পারে না। এই জন্যেই আমরা মেয়েরা তাদের উপর অনেক কিছু চাপিয়ে দিতে পারি। কোনো পুরুষকে যদি বলা যায়, তুমি এটা না করলে আমি বাপের বাড়ি চলে যাব, তাহলেই ওদের মাথা খারাপ হয়ে যায়। সে বউকে ছাড়া কিভাবে চলবে, কে তার ফরমাস খাটবে, কে তার রান্না করে দেবে, এইগুলো চিন্তা করলেই সে তার বউর কথা শুনতে বাধ্য থাকে। মা, তুমি খুব একটা ভালো কথা বলেছো। তুমি আপুকে এক্ষুনি বলে দাও, দুলাভাই যতদিন পর্যন্ত না আলাদা বাড়ি নিচ্ছে, সে যাতে ও বাড়িতে আর না যায়। বিআই সাহেব মাত্র মারা গেলেন, আর কটা দিন যাক, তারপর আহারে, এমন সুস্থ সবল মানুষটা হঠাৎ করে যে চলে যাবে ভাবতেও পারিনি। কি সুন্দর গোছানো সংসার, এখন ওদের কি হবে? আমিও তো সেই চিন্তাই করছি। বাবা মাই হচ্ছেন ছেলে মেয়েদের মধ্যে সেতু বন্ধন। সেই সেতু যদি ভেঙে যায়, তাহলে বন্ধনে তো ভাঙন ধরবেই।
আর মোহিনী তো আমার মেয়েটাকে একেবারেই দেখতে পারে না। সেই কাহিনী তো তুমি শুনেছ। ওর শাশুড়ি শক্ত মানুষ, তুমি দেখে নিও, উনি ঠিক শক্ত হাতে সংসারের হালটা ধরে রাখবেন। হ্যাঁ, মা একা শক্ত থাকলে তো হবে না, ছেলেদেরও শক্ত থাকতে হবে। মোহন কেমন ছেলে আমি ঠিক জানি না, তবে রোদন একসাথেই থাকতে চাইবে। আমি চাই না ওতে সংসারে কোনো ভাঙন ধরুক। হবে না, তুমি দেখে নিও, হবে না। ওদের দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক খুব ভালো। এখন চিন্তা শাওনকে নিয়ে। বেআই সাহেব যদি শাওনের বিয়েটা নিজে দিয়ে যেতে পারতেন তাহলে মরেও শান্তি পেতেন। আমি আল্লাহর কাছে এখন দোয়া করি ওরা যেন এই দুঃখটা কাটিয়ে উঠতে পারে। আচ্ছা, এতক্ষণে বোধহয় গ্রামের বাড়িতে পৌঁছে মাটিও দেওয়া হয়ে গেছে, তাই না? তাই তো মনে হয়। আহারে, মেয়েটা আমার স্বাদ মিটিয়ে শ্বশুরের সেবা যত্ন করতে পারল না। মুরব্বীরা জীবিত থাকতে তাদের সেবা যত্ন করে দোয়া পাওয়াটা একটা সৌভাগ্যের ব্যাপার। আমার মেয়েটা সেই সৌভাগ্য থেকে বঞ্চিত হলো। শাশুড়ি তো আছেন, তার যত্ন করবে। এখন আমার মেয়ের একমাত্র কাজ হচ্ছে শাশুড়ির দিকে খেয়াল রাখা এবং তার সেবা যত্ন করা। বেচারা তো একা হয়ে গেলেন। আমাদের মেয়ে তো, সে ঠিক এটা উপলব্ধি করবে। চলো আমরা বেআই সাহেবের জন্য একটু দোয়া খায়ের করি। সেই ভালো। মুর্দার জন্য দুঃখ করে তো কোনো লাভ নেই, বরং দোয়া খায়ের করলে মৃতের আত্মা শান্তি পাবে। সিরাজ মিয়া কিছু বলবে না, কি আর বলবো ম্যাম সাহেব, বড় ভাবি যেন মনে হয় আর এই সংসারে থাকবে না। সংসারে একটা ভাঙন লাগবে। তোমাকে কে বলেছে? না, কেউ বলে নাই, আমার যেন কোনো সন্দেহ হইতেছে। বাড়ির কর্তা না থাকলে সবকিছু এলোমেলো হয়ে যায়। আপনি মহিলা মানুষ হইয়া কেমনে এই ভাঙন ঠেকাবে? সিরাজ মিয়া, তুমি আমাদের এই পরিবারের সবাইকে বেশি ভালোবাসো তো, তাই তুমি এমনটা ভাবছো। এই সংসারে কখনোই ভাঙন ধরতে দেব না। আগে যা ছিল সারা জীবন তাই থাকবে, সেভাবেই থাকবে। শুধু একটা মানুষই নেই, কিন্তু তিনি অনেক বুদ্ধিমান ছিলেন। এত টাকা পয়সা থাকার পরেও শুধু একটি বাড়ি করে রেখে গেছেন। কেন জানো? কেন? কারণ দুই ছেলে যেন আজীবন একই বাড়িতে একই ছাদের নিচে থাকে। যদিও মেয়ের নামে আলাদা একটা ফ্ল্যাট কিনে রেখে গেছেন, কিন্তু এই বাড়িটা আমার নামে লিখে গেছেন, যাতে করে কোনোদিন আমার ছেলেরা আমার অবাধ্য না হয়। তাই আমি যতদিন বেঁচে আছি ততদিন এই সংসারে কোনো ভাঙন ধরবে না। এই ব্যাপারে তুমি নিশ্চিন্ত থাকো। সাহেব খুবই একটা ভালো কাজ করছে।
হ্যাঁ মোহন বল। মা, রোদন বাসায় এসেছে? আমি তো আসতে দেখিনি। সিরাজ মিয়ার কাছে একটু জিজ্ঞাসা করো না। আচ্ছা ঠিক আছে, তুই একটু লাইনে থাক। সিরাজ মিয়া। জি ম্যাম স্যার। রোদন কি বাসায় এসেছে, তুমি দেখেছো? না, তাকে তো বাসায় আসতে দেখিনি। আচ্ছা শোন, রোদন তো এখনো বাসায় ফেরেনি। তাহলে রোদন কোথায় গেল? ওর ফোনও বন্ধ। কি বললি? হ্যাঁ মা, অনেকক্ষণ ধরেই তো ওর ফোনে আমি পাচ্ছি না। আচ্ছা, এটা তো একটা বিরাট টেনশনের ব্যাপার হয়ে গেল। তুই এক কাজ কর, তুই ভালো করে একটু খোঁজ খবর নে তো। আচ্ছা ঠিক আছে মা, তুমি টেনশন করো না, আমি দেখছি। ঠিক আছে। দোয়া কর যেন ওর সংসারটা সুখের হয়। হ্যাঁ, সেই দোয়াই করি। হ্যাঁ, আমিও দোয়া করি তোর লাইগা, আল্লাহ যেন তোর একটা গতি কইরা দেয়। দোয়া করেন সিরাজ ভাই। চা খাইবেন? চা তা একটা দিতে পারোস, তা তোর হাতে যদি সময় থাকে। আচ্ছা আপনি যান, আমি বানায় নিয়ে আসতেছি। আচ্ছা নিয়ে আয়। কারো পৌষ মাস আর কারো সর্বন। এই বাড়িতে খালুজানের মরণের মাধ্যমে এখনো চলে, আর ওদিকে নিজেবার বিয়ার আগে। মানুষের জীবনটা এত আশ্চর্যের, এই আছে এই নেই। তোদের বাবার এমন কি বয়স হয়েছিল যে আমাদের সবাইকে ছেড়ে এত তাড়াতাড়ি চলে গেল? আমার মাথার উপরে ছায়াটা চিরদিনের জন্য সরে গেল। একসাথে এতগুলো বছর আমরা একে অপরের উপর নির্ভরশীল হয়ে পড়েছিলাম। হঠাৎ করে সে আমাকে ছেড়ে চলে গেল। আমাকে শক্তি দেবার, সাহস দেবার লোকটিও নেই। সামনে আমার অনেক কঠিন পথ। মা, সামনে তোমার মোটেই কঠিন পথ না। আমরা আছি না। তুমি সবসময় ভাববে তোমার সাহস আর শক্তির জন্য তোমার এই মোহন আর রোদন আছে। আমরাই তোমার সব সাহস মা। প্লিজ। মা, তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে আমরা দুই ভাই কার কাছে সান্ত্বনা খুঁজব? মা, তুমি শক্ত হও প্লিজ। তোদের বাবার মৃত্যুর পর নানানজন নানান কথা বলছে। ওদের ধারণা আমাদের সংসারটা আর আগের মতো থাকবে না, ভেঙে যাবে। আচ্ছা শোন, ওই বয়স্ক কাউরে নিয়ে আইলে
আমার মনে হয় তোর খাটাখাটনিটা একটু কমবো, তাছাড়া ঝগড়াঝাটি হইব না। না না না, আমার উপরে হুকুম করার লোক আরেকজন বাড়বো, দরকার নাই। সিরাজ মিয়া, তুমি তো জানো আমাদের ফ্যামিলির জন্য কিরকম মেয়ে দরকার, তাই না? তাছাড়া রেবা, তোমার পরিচিত যদি কেউ থাকে কাজ করতে চায় তাহলে বলতে পারো, তাহলে তো তোমার জন্য ভালো হবে। আমি ওনাকে সালাম করতে উনি যখন আমাকে মা বলে বুকে টেনে নিলেন, বিশ্বাস করবো না, আমার ভেতরটা না একদম খুশিতে ভরে গেল। আমার মনে হলো এই তো আমি আমার আব্বুকে পেয়ে গেছি। আপাতত কয়েকটা দিন তুমি ব্যবসাটা একটু দেখাশোনা করো না, তুমি গিয়ে বসো না। কি বলো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেল? জীবন